আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের পেনিট্রেশন টেস্টিং এর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের ডে 24। আর প্রথমত আরেকটা জিনিস বলতে গিয়ে আপনাদের সাউন্ড ফাটতে পারে, ফ্যান চলতেছে। সাউন্ড ফাটতে পারে কারণটা হচ্ছে আমি সাউন্ডটা বেশি বাড়ায় রাখছি যাতে আপনি প্রপারলি শুনতে পারেন। সো একটু একটু অ্যাডজাস্ট করতে হবে, গরমের সময় এটা একটু বুঝতে হবে। তো আমাদের অরিজিনালি আসলে শুরু করার কথাটা ছিল কি, বাট আমরা অন্য একটা জিনিস আজকে শুরু করবো। টোটাল জিনিসটা আমি বলতেছি। প্রথমত আমি একটা ব্রাউজার লঞ্চ করি। লেটস ওপেন দ্য ব্রাউজার। হচ্ছে ওয়েব ব্রাউজারটা একটু লঞ্চ করি। এটা আরেকটা অপারেটিং সিস্টেম বর্তমানে ইউজ করতেছি আসলে। সো চলেন একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে। তো জেনারেলি আমরা আসলে শুরু করছিলাম কি দিয়ে? আমরা বলছিলাম যে আমরা বেসিক চেকলিস্টটা, তো চেকলিস্টটা যে আমরা আবার আবার একটু রিকেপ করি। যদিও আমাকে রিকেপ করার দরকার আছে বলে মনে করছি, বাট তবুও আমি রিকেপ করে দেখাচ্ছি। চেকলিস্টটা হচ্ছে আমাদের লিনাক্স ফান্ডামেন্টালস, সেকেন্ডলি উইন্ডোজ ফান্ডামেন্টালস, দুইটা তো মাস্ট। থার্ডলি আমি উইন্ডোজ কমান্ড লাইনটাকে ইনক্লুড করেছিলাম। কমান্ড লাইনটাকে এটা আলাদাভাবে দেওয়ার কারণ আছে আসলে। থার্ডলি আমি বলেছিলাম যে আমাদের ফোর্থলি কম্পিউটার নেটওয়ার্কিং। ফিফথ, নেটওয়ার্ক ট্রাফিক অ্যানালাইসিস। রাইট। সিক্স এর কথা বললে আসলে কি বলা যায়? অসিন, যেটা ফাউন্ডেশন অন্তর্ভুক্ত না বাট ইম্পর্টেন্ট একটা স্কিল। সেভেনটার নাম কি? ক্রিপ্টোগ্রাফি। রাইট, ক্রিপ্টোগ্রাফি। আর কিছু কি বাকি আছে? আমার মতে এতটুকু যা দিয়েছে সেটাই এনাফ। তবু আমরা একটু আমাদের গিটহাব রেপোজিটরি, যেটা আমরা রেগুলারলি আপডেট করি, সেটা আমরা একটু দেখে নিই। সো গিটহাবে আমি একটু চলে যাই। আমার রেপোজিটরি গুলার মধ্যে আছে সবকিছুই। সো একটু রেপোজিটরিতে চলে গেলাম। ওইখানে যাওয়ার পর আপনি এখানে লাস্ট 4 দিন আগে আপডেট হয়েছে, আচ্ছা যাই হোক। তো আমি এখানে সবকিছু আপডেট করছি রেগুলারলি আপনাদের জন্যই, বাট না দেখলে আমার কিছু করার নাই। সো এই যে দেখেন, নেটওয়ার্ক অ্যানালাইসিস, উইন্ডোজ কমান্ড অ্যাকাউন্ট নেটওয়ার্কিং, অনেক কিছু এখানে, ওয়েব বেসিক সাইবার টার্মস। তো আমাদের লিনাক্স ফান্ডামেন্টালস, উইন্ডোজ ফান্ডামেন্টালস, এইটাও শেষ, এইটাও শেষ, এইটা ও এটা শুরু হইতেছে আজকে থেকে। অসিনটা শুরু করেছে, অসিনটা জাস্ট একটা ভিডিও দিছি, এইটা শেষ আমাদের। তো আমাদের বাকি আছে কম্পিউটার নেটওয়ার্কিং, যেটা আমার একটা ফ্রেন্ড নিবে আপনাদের ক্লাস। তারপর এইটাও ও নিবে। উইন্ডোজ কমান্ড লাইন তো আমি শেষ করেই ফেলেছি, আর যেটা আমি এখানে আপলোড করে দিয়েছি। ওয়েব বেসিসের দেই নাই, এটা আজকে রাতের ভেতরে আমি দিয়ে দিব। আর আজকে থেকে শুরু করতেছে ক্রিপ্টোগ্রাফি এর জাস্ট থিওরি শেখার জন্য আমরা 10টা ক্লাস আসবে। আর এরপরে তো সিটিএফ এর জন্য আরো 3-4টা ক্লাস তো থাকবেই। প্রশ্ন হচ্ছে যে আমরা প্রথমত অসিন শুরু করেছিলাম, সেটা কিন্তু কন্টিনিউ করছি না। আমার মতে আগে ক্রিপ্টোগ্রাফিটা শেষ করা হচ্ছে। অসিনটা বেসিকের অন্তর্ভুক্ত না, অসিনটা আসলে একটা স্কিল যেটা রেড টিমার ব্লু টিমার সবাইকেই আমাদের শিখতে হয়। কিন্তু ক্রিপ্টোগ্রাফি হচ্ছে ফাউন্ডেশন, যেটা আগে শেষ করে আমার কাছে ওয়াইজ ডিসিশন। ওইটা আমি ক্রিপ্টোগ্রাফি যখন আগে শেষ করে ফেলবো, ওইটা পরবর্তীতে ক্রিপ্টোগ্রাফি শেষে পরে আমরা অসিনটা ধরে ফেলবো, ঠিক আছে? সো চিন্তার কিছু নাই। সো এটা কন্টিনিউ হবে। সো এটা অর্গানাইজ আমাদের এখানে নোটটা দিয়ে দিব, যেটা অর্গানাইজ থাকবে। সো আমাদের অসিন জাস্ট লেসন 1 এর নোটগুলো এখানেই আছে। লাইক আপনি সবগুলো পর দেখতে পারেন যে এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আসলে আপনি পড়বেন কিনা, এটা কেউ আপনাকে আটকাচ্ছে না, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইচ্ছা। যাই হোক, এরপর যদি আমরা একটু সামনে আগাই, আমরা আজকে থেকে শুরু করতেছি ক্রিপ্টোগ্রাফি বেসিক। আমরা অনেক কিছু শিখবো। ক্রিপ্টোগ্রাফি কি, কই থেকে আসে, এটার মধ্যে কি কি টার্ম আছে। তো 10টা ক্লাস, জাস্ট 10টা ক্লাস হয়তো 40 বা 50 মিনিট এরকম লেংথের, বাট সবগুলাই আমরা থিওরি জাস্ট কভার করব। থিওরি যখন কভার হয়ে যাবে তখন আমরা একটু সিটিএফ এ যাবো, প্র্যাকটিক্যালের জন্য সিটিএফ। তো এইটাকে মার্চ করার জন্য পাইথনটা আমরা মার্চ করছি। তো পাইথন যা এসেনশিয়াল লাগতেছে, পাইথনের প্লেলিস্টের সেশন শুরু হচ্ছে। তো আমার প্ল্যানটা ছিল সি, দেখা যাক আসলে কি হয়। বাট আমি আসলে বেশি সম্ভাবনা এরকম আছে যে আগে সিটা শেষ করে কিছু প্রজেক্ট করে তারপর পাইথন। বাট যদি এরকম প্রয়োজন পড়ে যে পাইথনটা আগে করা লাগতেছে, আমরা দরকার হলে করব, কোনো সমস্যা হবে না। তো চলুন এবার একটু কন্টিনিউ করা যাক সবগুলো জিনিসপাতি কিভাবে কি হচ্ছে। ক্রিপ্টোগ্রাফি আমরা শুরু করা যাক আজকে থেকেই। অ্যান্ড অবভিয়াসলি আমি একদম জিরো বলতে আমি এজিউম করে নিব আসলে ক্রিপ্টোগ্রাফি নিয়ে আপনাদের কোনো আইডিয়া নাই। আসলে এখানে কিভাবে কি হচ্ছে সবগুলো জিনিসপাতি একেবারে আমি ধরে ধরে শিখাবো। সো এই চেকলিস্ট যখন শেষ হয়ে যাবে তারপর আমরা পেনিট্রেশন টেস্টিং আর স্ক্রিপ্টিং এর জন্য বেস্ট স্ক্রিপ্ট পাওয়ারশেলের যে প্লেলিস্ট আমি বলেছিলাম যে শুরু হয়েছে, ওইটা কন্টিনিউ হচ্ছে সুন এনাফ, আই গেস ঈদের পরই আসলে। বাট ঈদের আগ পর্যন্ত বলতে 26 তারিখ পর্যন্ত ক্লাস আসবে 3টা, মানে আজকে 24, 25, 26, তাহলে আমাদের ক্রিপ্টোগ্রাফি এর টোটাল 3টা ক্লাস আসতেছে এর মধ্যে। আর ঈদের পরে আরো 7টা ক্লাস।
এন্ড রেগুলারলি অবভিয়াসলি এখন ফ্রি টোটালি ঝামেলা শেষ হয়েছে। সো এখন আমাদের সিরিয়ালি আসবে, জাস্ট আমাদের মাথায় রাখতে হবে শুক্রবার ছাড়া বাকি সব দিনই ক্লাস আসবে অ্যান্ড সুন এনাফ একটা এক্সাম নেওয়ার পসিবিলিটি আছে। তো চলুন শুরু করা যাক, অলরেডি অনেক বেশি সময় চলে গিয়েছে। তো চলুন এখানে মেইন টপিকে আসা যাক। সো প্রথমত আমরা ক্রিপ্টোগ্রাফি নিয়ে কথাবার্তা বলছিলাম, বাট অনেকে আসলে জানে না ক্রিপ্টোগ্রাফি জিনিসটা কি। ক্রিপ্টোগ্রাফি জিনিসটা কি বোঝার আগে আসলে আমাদের বোঝা হচ্ছে যে ক্রিপ্টোগ্রাফি আমাদের কেন প্রয়োজন। মোটামুটি একটা হিস্ট্রি আছে, আসলে অনেক একটা লম্বা একটা হিস্ট্রি আছে আমাদের বর্তমান পর্যন্ত টেকনোলজি যে অ্যাডভান্সমেন্ট হয়েছে এই পর্যন্ত আসার অনেক বড় একটা লম্বা হিস্ট্রি আছে। উদাহরণস্বরূপ আমি অনেক কিছু আসলে বলতে পারি, বাট একদম বেস লেভেলে আমি যদি বলি, আমাদের অনেকগুলো ওয়েবসাইট, মিলিয়নস অফ ওয়েবসাইট আমাদের রান করছে, অনলাইনে আছে। আমি গুগল সার্চ করলেই অনেক ওয়েবসাইট পেয়ে যাই, ডিপেন্ডস অন আওয়ার নিডস। তার সাথে আমি চিন্তা যদি করি এই ওয়েবসাইটগুলা আসলে স্টোর করা আছে কোথায়, কোন একটা সেন্ট্রাল সার্ভারে, ভালো। তারপরে আমি আমার কোনো একটা ফ্রেন্ডকে মেসেজ পাঠাচ্ছি ইমেইলের মাধ্যমে, তার সাথে আমি কমিউনিকেশন করতেছি ইউজিং ডিফারেন্ট সোশ্যাল মিডিয়াস। এই যে এত এত ডাটা আমাদের আছে, ডাটা ফ্লো হচ্ছে, আমি ইন্টারনেট মানে হচ্ছে এখানে ডাটা একটা ফ্লো হচ্ছে। এই এত পরিমাণ যে ডাটা ফ্লো হচ্ছে, ডাটার সিকিউরিটি নিয়ে কনসার্ন আসার তো কথা অবশ্যই। তো এই ডাটার সিকিউরিটি আমি কনসার্নিং কিভাবে করব, ব্যাপারটাকে একটা সিনারিওর মাধ্যমে যে আমি বোঝার চেষ্টা করি। আমি হোয়াটসঅ্যাপে কোনো একজন মানুষকে, ফর এক্সাম্পল আমি আমার ফ্রেন্ডকে আমি মেসেজ দিয়েছি, আমি কিভাবে এনশিওর হব যে আমি যে মেসেজটা ওরে পাঠাইছি সেটা শুধুমাত্র ওর কাছেই পৌঁছাইছে। আমি নিজের প্রাইভেসি নিয়ে আমি খুব বেশি কনসার্ন একজন মানুষ ধরে নিলাম। তো সেই ক্ষেত্রে আমি এটা সিকিউর মানে এনশিওর করতে চাই যে আমি যে থার্ড কোনো পার্সন যেন ওই কমিউনিকেশন মনিটর ইভেন দেখতেও যেন না পারে। ওইটা কিভাবে এনশিওর করব? সো এভরিথিং অ্যাবাউট সিকিউরিটি ইন দ্য ইন্টারনেট, সব কিছুর ব্যাপারেই যখন আমি সিকিউরিটি ব্যাপারটা আনবো তখন ক্রিপ্টোগ্রাফি ছাড়া অসম্পূর্ণ। ক্রিপ্টোগ্রাফি না থাকলে অনেক কিছুই করা যাবে। ক্রিপ্টোগ্রাফি না থাকলে আসলে ওয়েবসাইট হ্যাক করা খুবই সহজ একটা জিনিস। ক্রিপ্টোগ্রাফি ইম্পর্টেন্ট, ইন্টারনেট আছে মানে ক্রিপ্টোগ্রাফিটাও আছে। এখানে একটা সুন্দর কথা বলা যাচ্ছে যে উই জেনারেট ইনসাইন অ্যামাউন্টস অফ ডাটা এভরি সেকেন্ড, ইমেলস, ভিডিওস, আইওটি ডিভাইসেস, মোবাইল ব্যাংকিং, অল অফ ইট ফ্লাইং ক্রস নেটওয়ার্কস। দ্য প্রবলেম, ব্যাড অ্যাক্টরস আর অলওয়েজ লার্কিং। অবভিয়াসলি থ্রেট অ্যাক্টর বা আমরা ব্ল্যাক হ্যাকার যেটাকে আমরা বলে থাকি, তো সেখানে তো থাকবেই। তো সো এইগুলাকে রেগুলার যে সিকিউরিটি এটা এনশিওর আমি করবো কিভাবে? ইউজিং ক্রিপ্টোগ্রাফি। এই ইউজিং ক্রিপ্টোগ্রাফি আমরা করব। সো একটু সামনে আগানো যাক তাহলে। সো একটু আমরা ইতিহাস নিয়ে একটু কথাবার্তা আমি বলি। আমি সববারই আসলে হিস্ট্রি আমি আনি, এটা আমার অভ্যাস। ইভেন যারা আমার লিনাক্স ফান্ডামেন্টালসের ভিডিওগুলো জাস্ট দেখেছেন তারাও জেনে থাকবেন আমি একদম হিস্ট্রি নিয়ে কথাবার্তা বলেছি। জাস্ট এটা ক্লাসে দেখেছি হিস্ট্রি অ্যান্ড এটা ডিফারেন্ট ডিফারেন্ট ইউজেজেস, ইন্ডাস্ট্রিতে কোথায় কোথায় আমাদের লিনাক্স ইউজ হচ্ছে সবগুলো নিয়ে। এগুলো জাস্ট একটা থিওরি ভিডিও, জাস্ট একটা 50 মিনিটের ভিডিও এই টপিকের উপরে রেখেছি। সো খুব ডিটেলসে আমি কমপ্লিট করেছি টোটাল জিনিসটা। সো যারা শুরু করেছেন একদম নতুন, তারা একদম ডে 1 থেকেই শুরু করবেন, এটা অবভিয়াসলি এনশিওর করবেন। চলুন শুরু করা যাক। আমরা একটু যদি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কথা যদি চিন্তা করি, 1980 সালের দিকে 1 GB হার্ড ড্রাইভের সাইজ ছিল এত বড়, যেটা এটা হচ্ছে একটা ইউনিট, মেইন ফ্রেম ইউনিট 1, ট্যাব স্টোরেজ, বাবলা মেনি থিংস আছে, কুলিং সিস্টেম আছে। এই টোটাল জিনিসটা হচ্ছে 1 GB হার্ড ড্রাইভ। তো 1 GB হার্ড ড্রাইভ আপনি কত বড় চিন্তা করতে পারছেন? অনেক বড় একটা জিনিস, সাইজে অনেক বড়, সাইজে আপনার বিছানার সমান আসলে। তখন এটা হচ্ছে 1980 এর কথা, বর্তমানে 2026 সাল চলছে। তখনকার সময় একটা 1 GB হার্ড ড্রাইভের প্রাইস ছিল 1.2 মিলিয়ন। তাহলে ওই সময় যদি কোনো একজন ব্যক্তি কম্পিউটার বানাতে চাইতো তাহলে আসলে তাকে বড় লোক না হলে সম্ভব ছিল না। সেটা ওন অনলি বাই গভর্নমেন্টস এন্ড ইউনিভার্সিটিস। বড় লোক যারা ছিল, যাদের কাছে সাধ্য ছিল এই পরিমাণ কস্ট বেয়ার করার, তাদের কাছে নিজস্ব কম্পিউটার ছিল। তো এটা যখন আমরা টেকনোলজি অ্যাডভান্সমেন্টের কথা চিন্তা করি, 1980 থেকে 2010 আসতে আসতে আমাদের এই হার্ড ডিস্কের সাইজ আমাদের হাতের মুঠোয় চলে আসে। আমি হাত দিয়ে এখন হার্ড ডিস্ক ধরতে পারি, হাত দিয়ে আমি এটা কোস্টিং করতে পারি, এত বড় এখন নাই। ঠিক তেমনি ভাবে যেভাবে এটার সাইজটা ছোট হয়েছে, এটার পাওয়ারটা বেড়েছে, ঠিক তেমনি এটার আমাদের দামও কমেছে। 2010 সালে 1 GB স্টোরেজের দাম ছিল মাত্র 10 সেন্ট। ইউএসডি ডলারে সেন্ট বলতে বোঝায় পয়সা, আমরা যেরকম বলি 1 টাকা 10 পয়সা, তো সেন্ট মানে পয়সা বোঝানো হয় ইউএসডি তে। সো
এখানে টেকনোলজি অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে, অনেক ইতিহাস হয়েছে। চিপার টেক, এভরিওয়ান গেটস অনলাইন, মেসি ডেটা স্পল, এক্সপোনেনশিয়াল সিকিউরিটি রিস্ক। যেভাবে আমার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, সাইজটা কমেছে, দামটাও কমেছে, ঠিক কিভাবে আরেকটা কনসার্নিং ব্যাপারটা আসে, সিকিউরিটি রিস্ক। এটা হচ্ছে সিকিউরিটি রিস্ক। এই ব্যাপারটা আমাদের মাথায় আসার কারণটাই কি? কারণটা হচ্ছে যে এইখানে থ্রেড অ্যাক্টর সবসময়ই আছে। থ্রেড অ্যাক্টর ফার্স্ট টাইম আমাদের দেখা গিয়েছে 1928 সালের দিকে একটা মতো ম্যালওয়্যার এটা রিলিজ করা হয়েছিল এটার মাধ্যমে। ঠিক তেমনি ভাবে এখন বর্তমানে সিকিউরিটি রিস্কের পরিমাণটাও বেড়েছে, যে আমি যে কোনো একটা জায়গায় ডাটা স্টোর করে রেখেছি, ডাটাটা আসলে ওইখানে সিকিউর কিনা, কেউ যদি কোনোভাবে ওই ডাটার অ্যাক্সেস পেয়ে যায় কি হবে, কেউ যদি ওই ডাটাটা মানে অ্যাক্সেস করতে পারে, দেখতে পারে, মডিফাই করতে পারে, কি হবে? এটাই ডাটাটাকে কোনো না কোনোভাবে সেভ করতে হবে। সেভ করার জন্য এগেইন ক্রিপ্টোগ্রাফি আমাদের প্রয়োজন। এটা ইতিহাস নিয়ে আমরা একটু কথাবার্তা বললাম। ঠিক তেমনি আরো কিছু টেকনোলজির কথা আমি বলতে পারি, সাইবার সিকিউরিটির কথাও আমি বলতে পারি, যে ইন্টারনেট ওয়াজ বিল্ড ফর কানেকশন নট প্রোটেকশন। ইনিশিয়ালি ইন্টারনেট তৈরি করা হয়েছিল। ইন্টারনেটটা কই থেকে আসছে অনেকে জানে না আসলে। ইন্টারনেট আমাদের আরপানেট নামে একটা প্রজেক্ট ছিল। ওই আরপানেট প্রজেক্টটার উদ্দেশ্যটা ছিল যে আমরা যেন ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন থাকা মানুষ একে অপরের সাথে মানে কমিউনিকেশন করতে পারি। ইউজিং হাউ ওরা আসলে কিভাবে কমিউনিকেশন করবে, ওরা ডিফারেন্ট ডাটা আসলে সেন্ড করা যাচ্ছিল। তো আরপানেটের ব্যাপারটা যদি আপনি বুঝতে চান তাহলে আমি একটু দেখাই। আরপানেটের ব্যাপারটা যদি বোঝানো হয় তাহলে আপনি যদি গুগল করেন যে আরপানেট, ARPANET কি ছিল? ARPANET এর মিনিংটা ছিল অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, ওয়াজ দ্য ফার্স্ট ওয়াইড এরিয়া প্যাকেট সুইচড কম্পিউটার নেটওয়ার্ক and the direct predecessor of the modern internet, established by the US government of the Defense Advanced Research Project Agency, now DARPA, in the late 1960। এটা 1960 সালের দিকে তৈরি করা হয়েছিল। এটা কাজটাই ছিল, এটা আসলে এই যে আরপানেট, এটা বর্তমানে যে নামটা যে নামে আমরা চিনি সেটার নামই হচ্ছে ইন্টারনেট। ওকে, এটা বর্তমান নামটাই হচ্ছে আমাদের ইন্টারনেট আসলে। তো কিছু টেকনোলজি অ্যাডভান্সমেন্টের কথাবার্তা বলি, যেখানে সাইবার সিকিউরিটির ব্যাপারটাও আসছে আমাদের। 1972 সালে দেখে রে টমলিনসন নামে একজন ব্যক্তি ইমেল তৈরি করেছে, ইমেল টেকনোলজি। 1982 সালের দিকে টিসিপি আইপি নামে একটু কোন একটা ব্যাপার আসছে। এখন আমাদের নেটওয়ার্কিং নিয়ে যাদের ধারণা আছে তারা জানে দুইটা ইম্পর্টেন্ট মডেল আমাদের নেটওয়ার্কিং এর ক্ষেত্রে পড়তে হয়। এটার নাম হচ্ছে টিসিপি আইপি মডেল, আর একটা হচ্ছে ওএসআই মডেল, ওপেন সোর্স ইন্টারকানেকশন। ওএসআই এর মিনিংটা হচ্ছে ওপেন সোর্স ইন্টারকানেকশন। টিসিপি আইপি, টিসিপি একটা আমাদের টেকনোলজি বা এটাকে বলতে পারেন একটা প্রোটোকল, আইপি হচ্ছে আরেকটা প্রোটোকল। এই দুইটা প্রোটোকল মিলে একটা মডেল তৈরি করা হয়েছে। এবং বর্তমান কথাটা হচ্ছে ওএসআই মডেল বলতে বাস্তবে কোনো কিছু এক্সিস্ট করে না, এটা হচ্ছে একটা কাল্পনিক মডেল। বা এই মডেলটা আমরা পড়াশোনা করি নেটওয়ার্কিংটা বুঝতে। ওএসআই মডেল ইউজ করা হয় যে আমি ধরেন আমি হোয়াটসঅ্যাপ ইউজ করে আমি আমার ফ্রেন্ডকে একটা মেসেজ দিয়েছি, আমার থেকে আমার ফ্রেন্ড পর্যন্ত মেসেজ কিভাবে গিয়েছে এখানে স্টেপ বাই স্টেপ ধাপগুলা আমাদের ওএসআই মডেলই এক্সপ্লেন করে। বাট রিয়েল ওয়ার্ল্ড আসলে টিসিপি আইপি মডেলটা ইমপ্লিমেন্টেশন করা হয়। কারণ টিসিপি ইউডিপি এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট প্রোটোকল, যেটা আপনি যখন নেটওয়ার্ক স্ক্যানিং নামে একটা মডিউল আছে পেনিট্রেশন টেস্টিং এ, ওইটা যদি আপনি পড়তে চান টিসিপি আপনাকে জানতে হবে, ইউডিপি জানতে হবে। ইউডিপি হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, টিসিপি মিনিংটা হচ্ছে ট্রান্সপোর্ট কন্ট্রোল প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এই ধরনের কোনো একটা কিছু। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো জানতেই হবে। আইপিএ মিনিংটা কি ভাই? ইন্টারনেট প্রোটোকল। আইপি বলতে আসলে কি বোঝা? ইন্টারনেটে আমি যে মানে থাকি, ইন্টারনেটে আমি আছি, আমার তো ইউনিকলি আমাকে আইডেন্টিফাই করতে হবে। যেভাবে এইভাবে বলতে পারেন যে আমি সিলেটে, আমি যদি বলি আমি সিলেটে থাকি বা আমি বাংলাদেশে থাকি, এটা যদি বলি বাংলাদেশে কোন জায়গায় থাকি আমি তো জানি না, বাংলাদেশে কোন জায়গায় থাকি এটা তো আমাকে স্পেসিফাই করে দিতে হবে। স্পেসিফিক একটা অ্যাড্রেস আছে, স্পেসিফিক ওই অ্যাড্রেসে যদি আমি মানে কেউ যদি খুঁজে আমাকে তাহলে আমাকে পাবে। ঠিক তেমনি ইন্টারনেটে যে আমি আছি, আমার স্পেসিফিক একটা অ্যাড্রেস আছে, ওই স্পেসিফিক অ্যাড্রেসে আসলেই আমার অস্তিত্ব পাওয়া যাবে, আমার নেটওয়ার্কের অস্তিত্ব পাওয়া যাবে। এটার নাম হচ্ছে আইপি। আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আইপি এর দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। V4 হচ্ছে 32 বিট, V6 হচ্ছে 128 বিট। তো V4 এর ক্ষেত্রে আমাদের 4টা অক্টেট থাকে, বা অক্টেটের মধ্যে ডট থাকে। এইগুলা একটু কঠিন ভাষা, বাট এইগুলা এখন জানার দরকারও নেই আপনাদের। কম্পিউটার নেটওয়ার্কিং যখন শুরু হয় আপনি বুঝে যাবেন, বাট বর্তমানে আপাতত জেনে রাখেন টিসিপি আইপি নামে কোনো একটা জিনিস আছে যেটা 1982 সালের দিকে ইনভেন্ট করা হয়েছে। 1983-তে কম্পিউটার সায়েন্টিস্টরা কিছু টপ লেভেল ডিএনএস মানে ডোমেইন তৈরি করলো, লাইক .com, .edu, .gov।
1928 সালের দিকে ফার্স্ট আমাদের ম্যালওয়্যার, যেটার নাম হচ্ছে ওয়ার্ম, মরিস নামে কোনো একজন ব্যক্তিটা তৈরি করেছে, নিজের নামে তৈরি করছে এই ওয়ার্মটা। এটা ওয়ার্ম, এটা ম্যালওয়্যার, এটা টাইপ, এটা জানলেই চলবে। এই 1928 সালের দিক থেকে মতো সাইবার সিকিউরিটির বার্থ হয়েছে, দ্য বার্থ অফ সাইবার সিকিউরিটি, দ্য ফার্স্ট মেজর ইন্টারনেট অ্যাটাক। প্রথমবার একটা সাইবার অ্যাটাক হয়েছে, আসলে প্রথমবার সাইবার অ্যাটাক হয়েছে আমাদের ফিজিক্যাল কিছু ডিভাইসে। নয়তো এর আগে যত অ্যাটাক, এই অ্যাটাকটা একটা কারণে হতে পারতো যে কেউ যদি সার্ভার গিয়ে ভেঙে ফেলে, ওই গায়ের শক্তি ইউজ করে, ওইটা একটা অ্যাটাক, ওইটা ফিজিক্যাল অ্যাটাক। বাট সাইবার অ্যাটাক তো ঘরে বসে আমি যখন কোনো কিছু করি, এটা তো সাইবার অ্যাটাক হিসেবে কাউন্ট হবে, তাই না? So the first major inter attack changed everything. It proved the network has fundamentally vulnerable. So এরপর থেকে সিকিউরিটি কনসেপ্টটা আসলো, এরপর থেকে ক্রিপ্টোগ্রাফি নামে জিনিসটা নিয়ে কনসার্নিং ব্যাপারটা চলে আসলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন একটা জিনিস আমাদের বোঝা উচিত আসলে, যে সাইবার সিকিউরিটি আসছে, আমি বুঝছি, ভালো কথা। সাইবার সিকিউরিটি নামে কোনো একটা কিছু ওই সময় আসছিল, কিছু আমাদের থ্রেড ল্যান্ডস্কেপ বা কিছু থ্রেড বলতে আসলে কিভাবে কি বোঝায়, এটা আমি প্রথমত বলতে চাচ্ছি। জাস্ট ওয়েট এ মোমেন্ট। প্রথমত আমাদের আসলে বুঝতে হবে, এই যে থ্রেড বলতেছি, থ্রেড যে বারবার বলছি, থ্রেড বলতে আসলে কি বোঝায়। থ্রেড বলতে কোনো কিছু আমার জন্য ক্ষতিকর যদি হয়, সেটাকে আমি থ্রেড বলবো। সেটাকে আমি ইজিলি অনেকভাবেই এক্সপ্লেন করতে পারি। বাট এইভাবে আপনি মাথায় রাখতে পারেন যে, লাইক ফর এক্সাম্পল, আমি একটা পিৎজা কিনে আনছি, পিৎজাটা আমি বাসায় বসে খাবো। আমার ভাই এটাকে দেখে ফেললো, আমি হয়তো ওয়াশরুমে ছিলাম, সে আসলে আমার জন্য থ্রেট, কারণ সে আমার পিৎজা খেয়ে নিতে পারে। দিস ইজ এক্সাম্পল অফ থ্রেট। বাট রিয়েল লাইফে যখন থ্রেটের কথা বলতে পারি, কোনো কিছু আমার জন্য ক্ষতিকর মানে থ্রেট। বাট সাইবার সিকিউরিটি কনসেপ্টে থ্রেট বলতে ব্ল্যাক হ্যাকার, এই যে কালা হ্যাকার বা সহজে বলে ব্ল্যাক হ্যাকার যারা আছে, তারা হচ্ছে সাইবার সিকিউরিটি কনসেপ্টে এটা থ্রেট। অন থ্রেট ল্যান্ডস্কেপ বলতে কিভাবে আসলে সে সাইবার অ্যাটাক করতে পারে, সেটাকে আমি বলতে পারি মডার্ন থ্রেট ল্যান্ডস্কেপ। বলতে বর্তমান সময়ে 1980 এর দশকের কথা না, বর্তমান সময়ে কিভাবে থ্রেট হতে পারে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যালওয়্যার, ডস, ডিডস। প্রথমত ম্যালওয়্যার নিয়ে আমরা কথাবার্তা বলি, তারপর ডস বা ডিডস নিয়ে কথাবার্তা বলবো, তারপর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এগুলো আছে মেজর অ্যাটাক, বাট আরো অনেক ধরনের অ্যাটাকই আছে, লাইক স্পুফিং বলতে পারি। এগুলো অনেক ধরনের মেজর অ্যাটাক আছে। এটা ডিপেন্ড করে আসলে অ্যাসেট কোন ধরনের, মানে আমি কোন জিনিস অ্যাটাক করতে চাই। এটা ওয়েবসাইট নাকি সার্ভার নাকি কোনো একটা হার্ডওয়্যার নাকি কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হোয়াট ইজ দ্য থিং, এটার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আর এই যে তিনটা জিনিস আছে, তিনটার মধ্যে দুইটা হচ্ছে আমাদের ফিজিক্যাল, লাইক ম্যালওয়্যার এন্ড ডস আর ডিডস। এই দুইটা হচ্ছে আমাদের ফিজিক্যাল, মানে হচ্ছে এটা মূলত সার্ভার অ্যাটাক করবে, কোনো একটা হার্ডওয়্যার ডিভাইসকে হ্যাক করার চেষ্টা করবে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে মানুষকে হ্যাক করা, মানে ম্যানিপুলেট করা, ডাটা বের করা। তো ম্যালওয়্যারটা জিনিসটা কি, প্রথমত আমরা বোঝার চেষ্টা করি। ম্যালওয়্যারটাকে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে, লাইক হোয়াট, একটু চিন্তা করেন, ম্যালওয়্যার মানে হচ্ছে ম্যালিশিয়াস সফটওয়্যার, এমন ধরনের একটা সফটওয়্যার যেটার কাজটাই হচ্ছে আমাদের সিস্টেমটাকে কম্প্রোমাইজ করা, ক্ষতি করা। তো এক্সাম্পল, ভাইরাসেস, রুটকিটস, স্পাইওয়্যার, ট্রোজানস, র্যানসামওয়্যার। এগুলো বলা হচ্ছে আনঅথরাইজ অ্যাক্সেস অর লকিং ইউ আউট অফ ইউর ওন সিস্টেম। তোমার সিস্টেম থেকে তোমাকে বের করে দিবে, তোমার সিস্টেমে ডাটা নিয়ে নিবে, ক্ষতি করাটাই হচ্ছে এদের কাজ। এগুলো হচ্ছে ম্যালওয়্যার। ডস আর ডিডস, ডস বা ডিডস হচ্ছে কোন একটা সিস্টেমে এত বেশি রিকোয়েস্ট পাঠানো, মানে কোন একটা ওয়ে আছে যেটার ওয়ে মাধ্যমে আমি আইসিএমপি প্যাকেট বা অনেকগুলো প্যাকেট আমি পাঠাবো। 12 সহজে বললে, আমি অনেক বেশি ট্রাফিক পাঠাবো কোন একটা সার্ভারে, যেটা হ্যান্ডেল করতে পারবে না, যার কারণে স্লো হয়ে যাবে। ডস মানে হচ্ছে একটা মাত্র সিস্টেম থেকে যাবে, ডিডস মানে হচ্ছে অনেকগুলো সিস্টেম থেকে একসাথে যাবে, যেটা একজন মানুষকে কন্ট্রোল করবে আসলে। তো এখানে বটনেট নামে একটা কনসেপ্ট এখানে চলে আসে, যেটা আমি আসলে এখন বলতে চাচ্ছি না, ভবিষ্যতে কোনো একদিন বলবো। বটনেটের মাধ্যমে করা হয়ে থাকে। ওকে, আর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে কোনো ইঞ্জিনিয়ারিং না ভাই, ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে বোঝানো হয় কোন এটা মানুষকে ম্যানিপুলেট করা, হিউম্যান হ্যাকিং, ম্যানিপুলেট করে তার ভেতর থেকে ইনফরমেশন খুঁজে বের করা। ওকে, এটাকেই বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এটা নিয়েও আমাদের শিখতে হয় আসলে। এটা জাস্ট সাইবার সিকিউরিটি এরকম স্কিল না যে আপনি ওই সারা জীবন জাস্ট কিবোর্ডের উপর টাইপিং করতে থাকবেন, এইগুলো না। এটা আপনাকে হিউম্যান হ্যাকিং বা হিউম্যান ম্যানিপুলেশনও শিখতে হয় আপনাকে। লাইক আপনি কেউ মিথ্যা কথা বলছে কিনা, ওইটা আপনি তার সাথে কথা বলে বুঝে যাবেন, আরো অনেক কিছুই আছে এখানে আসলে। ওকে,
এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন প্রোটেক্ট তো করবো, ভালো কথা, প্রোটেক্ট করার জন্য ক্রিপ্টোগ্রাফি ইউজ করবো, আমি এটা অনেকবার বলতেছি, ভালো কথা। বাট হিয়ার ইজ দ্য রিয়েল কোয়েশ্চেনটা হচ্ছে যে আসলে প্রোটেক্টটা করবো কাকে, কোন জিনিসটাকে প্রোটেক্ট আমাদের করতে হবে। সো প্রোটেক্ট যেটাকে করতে হবে সেইটা তো আমাদের বুঝতে হবে বা জেনে নিতে হবে আসলে আমি প্রোটেক্টটা করবো কি। আমি বুঝতে পেরেছি আমি প্রোটেক্ট করতে হবে আমাকে, বাট হোয়াট শুড বি প্রোটেক্টেড। সো এইটাই আমরা একটু জানার চেষ্টা করবো এখন। দুই ধরনের জিনিস আমরা প্রোটেক্ট করব। প্রথমটা হচ্ছে পিআইআই। পিআইআই মানে হচ্ছে পার্সোনালি আইডেন্টিফায়ার ইনফরমেশন। পিআইএ নিয়ে আপনি সামনে আমি যখন পিআইএ বলবো আমি মানে ফুল ফর্ম বলবো যে পার্সোনালি আইডেন্টিফায়ার ইনফরমেশন, বাট পিআইএ একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে বিজনেস ডাটা। তো এই দুই ধরনের ইনফরমেশন আমাকে প্রোভাইড করতে হবে। সো পিআইএ এর মধ্যে আছে ব্যাংক রেকর্ডস, তারপর হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা এসএসএন, তারপরে হচ্ছে আমাদের ক্রেডিট কার্ড ইনফো। আর বিজনেস ডাটার মধ্যে আছে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টস, এমপ্লয়ি রেকর্ডস এন্ড ফাইনালি ট্রেড সিক্রেটস। সো এখন এই দুই ধরনের ইনফরমেশন আমাকে মূলত সেভ করতে হবে, প্রোটেক্ট করতে হবে, রাইট? সো বোথ রিকোয়ার অ্যাবসলিউট প্রোটেকশন। এখানে মূলত যদি সিকিউরিটি না থাকে ডাটা লিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি, লাইক ব্যাংক রেকর্ডস এন্ড ক্রেডিট কার্ড ইনফো, এগুলো হচ্ছে খুবই কনফিডেন্সিয়াল ইনফরমেশন। এইগুলো যদি লিক হয়ে যায় ভাই ব্যাংকই বন্ধ হয়ে যাবে, রাইট? বিজনেস ডাটা লাইক ফাইন্যান্সিয়াল রিপোর্টস, এমপ্লয়ি রেকর্ডস, ট্রেড রেকর্ডস, এইগুলো খুবই কনফিডেন্সিয়াল। এইগুলা যদি বন্ধ মানে এগুলা যদি লিক হয় বিজনেসই শেষ। তো এগুলা সিকিউর করতে হবে। তো এখন আরেকটা জিনিসটি আমরা জানা দরকার, সেটা হচ্ছে যে X80 ফ্রেমওয়ার্ক একটা। তো X800 ফ্রেমওয়ার্ক, আমি ক্রিপ্টোগ্রাফি নিয়ে এত আর কথা বলছি, বাট ক্রিপ্টোগ্রাফি জিনিসটা কি অনেকে বুঝি নাই। সো এই X800 ফ্রেমওয়ার্কটা বোঝার আগে আমি ক্রিপ্টোগ্রাফি জিনিসটা একটু সহজে বুঝাই দিই, খুব সহজে আমরা একটু বোঝার চেষ্টা করব। ওকে, তো চলেন আমরা এখন অনলাইন হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ড আমি অনেক বেশি ইউজ করি। আমরা অনেকবার ক্রিপ্টোগ্রাফি বলতেছি, বাট আসলে এখনো পর্যন্ত আমরা বুঝি না ক্রিপ্টোগ্রাফি জিনিসটা কি। এই ক্রিপ্টোগ্রাফি এই ওয়ার্ডটা আসলে একটা গ্রিক দুইটা ওয়ার্ড থেকে আসছে। তো ক্রিপ্টোগ্রাফি জাস্ট যদি গুগল করি, আমি একটু গুগল করতেছি যে ক্রিপ্টোগ্রাফি, এইগুলো আমার সার্চ হিস্ট্রি, এগুলো আমি যখন শিখে অনেক বেশি সার্চ করছি, আপনারা সার্চ করলে পেয়ে যাওয়ার কথা। বাট আমি আসলে ক্রিপ্টোগ্রাফি এর থিওরিটা শিখছিলাম একটা বই থেকে। ওকে, so cryptography is a science and practice of securing information by converting readable data, plain text, into unreadable format or ciphertext using mathematical algorithms and keys. Alright, ভালো কথা বুঝতে পেরেছি। এখন এই জিনিসটা আমরা একটু সহজে বোঝার চেষ্টা করব। সো ক্রিপ্টোগ্রাফি ওয়ার্ড হিস্ট্রি, এই ওয়ার্ডটা কই থেকে আসছে আমরা একটু বোঝার চেষ্টা করি, এটাও দেখি। এটা আসলে কই থেকে আসছে? দুইটা ওয়ার্ড থেকে আসছে, দুইটা হচ্ছে গ্রিক ওয়ার্ড। এটা হচ্ছে ক্রিপ্টোস, মিনিংটা হচ্ছে হিডেন অর সিক্রেট, আর গ্রাফিন যেটা মিনিং হচ্ছে রাইট, সিক্রেট কিছু লিখতে হবে। দ্য আর্ট অফ হিডেন রাইটিং হ্যাজ কন্টিনিউয়াসলি অ্যাডভান্স। তো আমাদের আর্ট অফ হিডেন রাইটিংটার নাম হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। এন্ড ক্রিপ্টোগ্রাফি হচ্ছে বর্তমান সময় আসছে এরকম না, ক্রিপ্টোগ্রাফি আজ থেকে 4000 বছর আগে আসছে, তখন থেকে এটা চলে আসছে। গ্রিক সাম্রাজ্য, গ্রিকরা এটা ইউজ করছে, রোমানরা এটা ইউজ করছে, ইজিপশিয়ানরা ইউজ করছে। তখনকার সময়ে আমাদের যে ক্রিপ্টোগ্রাফি আমরা পড়তাম সেটা হচ্ছে ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি, বর্তমানে আমরা মডার্ন ক্রিপ্টোগ্রাফি পড়ে থাকি। প্রথমে আমরা বোঝার চেষ্টা করবো ক্রিপ্টোগ্রাফি আসলে কি, কিভাবে কাজ করছে বেসিক্যালি বুঝবো। তারপর ক্রিপ্টোগ্রাফি কিছু টেকনিক্স নিয়ে কথাবার্তা বলবো, ক্রিপ্টোগ্রাফি কয় প্রকার এক্সিস্ট করে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো খুব সহজে, তাহলে আমরা বুঝতে পারবো। তারপর ক্রিপ্টোগ্রাফির মধ্যে কিছু টার্মস আছে সেগুলো আমরা পড়বো। তো এই হয়তো একটু ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে, কারণ আমি আসলে এরকম না যে আমার স্লাইড দেখে দেখে সবকিছু একটু জেড পড়াই। আমার সব ভিডিওতে দেখা যায় যে আমি অনেক বেশি লেখালেখি করি, হোয়াইট বোর্ড ইউজ করতেছি, এরকম হয় আসলে। তো জেনারেলি আপনি চিন্তা করেন যে আপনার আসলে ফর এক্সাম্পল আপনি হাই একটা মেসেজ আপনি আপনার ফ্রেন্ডকে পাঠাবেন হোয়াটসঅ্যাপ ইউজ করে, তো এটা হচ্ছে আপনি, এটা হচ্ছে আপনার ফ্রেন্ড,
ওকে, অলরাইট। এটা হইতেছে আপনি আপনার ফ্রেন্ডকে হাই এই মেসেজটা তার কাছে পাঠাবেন। তো আপনি আসলে সিকিউর হতে পারছেন না যে এই যে মেসেজটা আপনি আপনার ফ্রেন্ডকে পাঠাবেন সেটা তার কাছেই শুধুমাত্র পৌঁছাবে, মাঝখান থেকে কেউ দেখছে না। হয়তো এরকম হতে পারে হোয়াটসঅ্যাপ যে ইউজ করছেন, হোয়াটসঅ্যাপের যারা জব করে তারাই দেখতে পাচ্ছে, বা হোয়াটসঅ্যাপ অথরিটি সে মনিটর করতে পারছে। আসলে সে অথরিটি মনিটর করতে পারে, বাস্তব কথা। আসলে আপনাদের কারো দ্বারাই সেফ না। ফেসবুক, ইউটিউব, হোয়াট এভার আপনি কথা বলেন না কেন, তারা আসলে আপনার ডাটা সেল করেই ইনকাম করে। বাট তবুও কথাবার্তা বলা যায়, ক্রিপ্টোগ্রাফি নিয়ে যদি বলতেছি, তাহলে আপনি এজিউম করে নেন আপনি এনশিওর হতে চান যে মাঝখান থেকে কেউ দেখতে পাচ্ছে না, তখন আমি ক্রিপ্টোগ্রাফি ইউজ করব। ক্রিপ্টোগ্রাফি হচ্ছে যে এই যে ডাটার যে এই মেসেজটা আছে, এই মেসেজটাকে একটা এমন একটা মেসেজে মানে কনভার্ট করবে প্রথমত, যেটা আনরিডেবল। লাইক ফর এক্সাম্পল IS, ফর এক্সাম্পল এই ডাটাতে কনভার্ট করলো, যেটা আসলে এই আপনার ফ্রেন্ডকে পৌঁছানোর আগে আবার ডিক্রিপ্ট হবে। মানে হচ্ছে যে এটা মাঝখান থেকে এইটা এখান থেকে এখানে পৌঁছানোর আগ পর্যন্ত এই ডাটাটা এটা ফর্ম হয়ে অন্য কোনো ডাটাতে পৌঁছাবে, যেটা আসলে রিড করা যাচ্ছে না, আর তার কাছে কিন্তু প্লেন টেক্সট হিসেবেই যাবে। তার মানে আমি চাচ্ছি যে আমার যে ডাটা যেটা আছে এটা এমন ভাবে রাখতে, এমন ভাবে যেন যায়, এমন ভাবে যেন থাকে সার্ভারে, যেন ইভেন যাদের সার্ভার তারা পর্যন্ত দেখতে না পারে। ওকে, তো এটা হচ্ছে সিকিউরিটিটা মেকানিজম। ব্যাপারটাকে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আমার যে ডাটাটা দিচ্ছি সেটা হচ্ছে প্লেন টেক্সট। প্লেন টেক্সটটাকে এমন একটা ফর্মে নাও যেটা আসলে কেউ পড়তে না পারে। এটা পড়ার জন্য অবশ্যই তার কাছে কোনো একটা ক্লু থাকা লাগবে, যেটা আমি তাকে দিব। এটাকে এইভাবে আপনি চিন্তা করতে পারেন। তো আসলে ক্রিপ্টোগ্রাফি কাজটা আসলে কিভাবে করে, ক্রিপ্টোগ্রাফি কাজের প্রসেসটা একটু চলুন জানা যাক। কাজের প্রসেসটা খুবই সিম্পল। আসলে সিম্পলটা কিভাবে, এটা হচ্ছে আমার কাছে একটা প্রথমত আমি বলি আমার কাছে কি কি থাকে। প্রথমত আমার কাছে এখানে থাকে একটা প্লেন টেক্সট, যেটা আমি ওর কাছে পৌঁছাবো, রাইট? সো প্লেন টেক্সট হিসেবে আমি ফর এক্সাম্পল দিলাম হ্যালো। এই ওয়ার্ডটা আমি ওর কাছে পাঠাবো। আসলে এই হ্যালো ওয়ার্ডটা ওর কাছে যেন পৌঁছায়। তো এই হ্যালো ওয়ার্ডটা, আমার তো একটা প্রাইভেসি ব্যাপারটা আছে, তো আমি চাচ্ছি যে এই হ্যালো ওয়ার্ডটা আসলে ও যেন দেখতে পারে জাস্ট, আর আমি দেখতে পারি, এছাড়া অন্য কেউ যেন দেখতে না পারে। কারণ সার্ভারে দিয়ে যাচ্ছে, অবশ্যই এখানে সার্ভারে যারা অ্যাক্টিভিটিতে আছে, যারা সার্ভার ম্যানেজমেন্ট করতেছে, সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, ওরা তো দেখতে পাবেই। তো ওরা যেন দেখতে পেলেও যেন ওরা পড়তে না পারে। ক্রিপ্টোগ্রাফির একটা বেসিক ইউসেজটা যদি বলি, 4000 বছর আগে রাজাদের আমল, সাম্রাজ্যে অনেক মানে একটা দেশের সাথে একটা দেশের যুদ্ধ হতো। সো ফর এক্সাম্পল যুদ্ধের সময় খুবই সেন্সিটিভ ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় আমি পৌঁছাবো, শত্রুপক্ষ যদি ডাটা ধরে ফেলে, হিডেন কোনো প্ল্যান তো রিভিল হয়ে যেতে পারে। তখন ক্রিপ্টোগ্রাফি ইউজ করে এটাকে নট রিডেবল টেক্সটে কনভার্ট করতো, যেটা পেলেও কেউ পড়তে পারতো না। এটাকে আসলে ডিক্রিপ্ট বা এটাকে আবার প্লেন টেক্সটে কনভার্ট করা লাগতো পড়ার জন্য। এটা ক্রিপ্টোগ্রাফির বেসিক ইউসেজ। তো এটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এটা প্লেন টেক্সট আছে হ্যালো, এইটা আমি চাচ্ছি যে এটা কার কাছে পৌঁছাবে, এটা আমার একটা ফ্রেন্ডের কাছে পৌঁছাবে। ফর এক্সাম্পল এইখানে আমার একটা ফ্রেন্ড আছে, সে যেন এই টেক্সটটা পড়তে পারে। এখন মাঝখান থেকে কেউ যেন পড়তে না পারে, সেক্ষেত্রে আমি যে কাজটা করব, এইখানে দুইটা জিনিস ইউজ হবে। প্রথম জিনিসটার নাম হচ্ছে অ্যালগোরিদম। তো দুইটা জিনিস হচ্ছে, একটু প্রথমটা হচ্ছে অ্যালগোরিদম। ওকে, অ্যালগোরিদম আর একটা জিনিস ইউজ হবে, সেটার নাম হচ্ছে কি, চাবি। তো অ্যালগোরিদম বলতে প্রথমত কি বোঝায়? অ্যালগোরিদম মানে হচ্ছে কোন একটা প্রবলেম স্টেপ বাই স্টেপ সলভ করাকে অ্যালগোরিদম বলা হয়। যার প্রোগ্রামিং নিয়ে যাদের ধারণা আছে তারা বোঝার কথা, কোন একটা প্রবলেমকে আমি যখন স্টেপ বাই স্টেপ সলভ করবো সেটার নামই হচ্ছে অ্যালগোরিদম। তার একটা জিনিসের নাম হচ্ছে কি মানে হচ্ছে চাবি। অ্যালগোরিদম জিনিসটা অনলাইনে অ্যাভেলেবল, কিন্তু কি জিনিসটা অনলাইনে আসলে অ্যাভেলেবল না। সো কি জিনিসটা হচ্ছে সেন্সিটিভ, যেটা আমাকে সেফ রাখতে হবে। সো আমি অ্যালগোরিদম এবং কি ব্যবহার করে এই প্লেন টেক্সটটাকে একটা এমন একটা টেক্সটে কনভার্ট করছি যেটা আসলে পড়া যাচ্ছে না, রিডিং করা যাচ্ছে না। সো যে যে জিনিসটাতে এটা কনভার্ট হয়ে যায় সেটার নাম হচ্ছে সাইফার টেক্সট। এটার নাম হচ্ছে, আচ্ছা আর কিভাবে যেন হয়ে গেছে, সেইটার নাম হচ্ছে সাইফার টেক্সট। সাইফার টেক্সট কিভাবে আসছে, প্লেন টেক্সট থেকে
প্লেইন টেক্সট যেটা আছে ওইটাকে অ্যালগরিদম এবং কি ব্যবহার করে এমন একটা ফরম্যাটে নিয়ে যাওয়া হয়েছে, যেই ফরম্যাটে নিয়ে গেলে এটা আর পড়া যাচ্ছে না, সেটার নাম হচ্ছে সাইফার টেক্সট। আর অ্যালগরিদমের আরেকটা নাম হচ্ছে, সেটার নাম হচ্ছে জাস্ট সাইফার। শুধুমাত্র সাইফার ওয়ার্ডটা ইউজ করার মানে হচ্ছে এটা অ্যালগরিদমকে বোঝানো হচ্ছে। এখন এটা এমন একটা ফরম্যাটে পৌঁছাইছে এই টেক্সটটা, সেটা আসলে পড়া যাচ্ছে না, এটা পড়লে আসলে কিছু বোঝা যাচ্ছে না, লাগতেছে হিজিবিজি কেউ লিখে রাখছে। তো এইটা তো আমাদের যে ফ্রেন্ডকে আমি পাঠাইছি, মানে এই পার্সন, সে তো পড়তে হবে, তার তো পড়া ইম্পর্টেন্ট। তো সে যেন পড়তে পারে, সেই ক্ষেত্রে আমি কিছু ব্যবস্থা আমি নিব। ওকে, তো সে যেন পড়তে পারে সেই জিনিসটা আমি এনশিওর করার জন্য এই যে কি যেটা আছে ওই কিটা আমাকে তার কাছে দিতে হবে। সো কিটা ব্যবহার করে সে এটাকে আবার কনভার্ট করবে প্লেন টেক্সটে, তখন সে পড়তে পারবে। সো এই প্লেন টেক্সট যেটা আছে এই প্লেন টেক্সটটাকে সাইফার টেক্সটে কনভার্ট করার প্রসেস এটাকে বলা হয় এনক্রিপশন। আর আমাদের সাইফার টেক্সটটাকে প্লেন টেক্সটে কনভার্ট করার প্রসেসটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডিক্রিপশন। অলরাইট, আশা করি বুঝতে পেরেছেন। খুবই সহজ একটা জিনিস আসলে, ঠিক আছে? এনক্রিপশন বুঝলাম, ডিক্রিপশন বুঝলাম, কঠিন কিছু না। সো প্লেন টেক্সটটাকে সাইফার টেক্সটে কনভার্ট করার জন্য যে অ্যালগরিদমটা ইউজ হয় এটাকে বলা হয় এনক্রিপশন অ্যালগরিদম, এটাকে আমি ইএ বলতেছি। আর আবার আমাদের সাইফার টেক্সটে প্লেন টেক্সটে কনভার্ট করার যে মানে আমাদের অ্যালগরিদম, সেটাকে বলা হয় ডিক্রিপশন অ্যালগরিদম, যেটাকে ডিএ নামে আমি বলতেছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টোটাল সিনারিওটা যেটা হচ্ছে। এখন আমাদের দুইটা কমন টেকনিক ইউজ করা হয়ে থাকে যখন আমি কথাবার্তা বলবো আমাদের ক্রিপ্টোগ্রাফির ব্যাপারে। যেটা কমন আমাদের ক্রিপ্টোগ্রাফির টেকনিক ইউজ করা হয়। এই যে বারবার বলতেছে কি 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 কি, একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা সেন্সিটিভ। কি না থাকলে এটা এনক্রিপ্ট করা যাবে, ডিক্রিপ্ট করা যাবে না। কি যদি কোনো হ্যাকার পেয়ে যায়, সে খুব সহজে ডিক্রিপ্ট করে অরিজিনাল মেসেজটা পড়তে পারবে। এই জন্য এটা খুবই সেন্সিটিভ, যেটা আমাকে সিকিউর করতে হবে, ঠিক আছে? তো আমাদের এই যে কি যেটা আছে, কিটা আসলে কি, এর উপর ভিত্তি করে দুই ধরনের আমাদের এনক্রিপশন টেকনিক্স আছে, যেটা আন্ডার অনেক ধরনের ক্রিপ্টোগ্রাফিক টেকনিক্স আছে। তো জানা যাক একটু। একটা অনলাইন হোয়াইট বোর্ড আমি ওপেন করি, কারণ এই জিনিসপাতি একটু আপনাদেরকে দিব আমি। তো এখন আমাদের আমাদের টেকনিক্স আছে, আমাদের ক্রিপ্টোগ্রাফিক টেকনিক্স আছে। টেকনিক্স, সো এটাকে আমি এখানে একটু টাইপিং করেও লিখে দিই, যারা বুঝতে পারেন। লিখতে বেশি ভালো লাগে, বাট আমি মাউস দিয়ে লেখা একটু টাফ আছে। এটাকে বলতে পারেন ক্রিপ্টোগ্রাফিক টেকনিক্স। সো প্রথমটা হচ্ছে আমাদের সিমেট্রিক। প্রথমটার নাম হচ্ছে সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি। আর এটার নাম হচ্ছে, এই সিমেট্রিক আগে একটা এ লাগাই ফেলেন, সেটার নাম হচ্ছে এসিমেট্রিক। এখন সিমেট্রিক আর অ্যাসিমেট্রিকের মধ্যে পার্থক্য, সিমেট্রিকের ক্ষেত্রে মাত্র কি ইউজ করা হয়, আর অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে দুইটা কি ইউজ করা হয়। একটা হচ্ছে আমাদের পাবলিক কি, আর একটা হচ্ছে প্রাইভেট কি। তো সিমেট্রিক ক্ষেত্রে একটাই কি ইউজ করা হয়, যেটা আমাকে সিকিউর করতে হবে। সিমেট্রিকটা আসলে সিকিউর না, কারণটা হচ্ছে আসলে আপনি কিভাবে এক্সচেঞ্জ করবেন, কিটা কিভাবে এক্সচেঞ্জ করবে। আপনি আসলে যাকে টাকা পাঠাচ্ছেন, ভালো কথা, ওর কাছে কি না থাকলে সে ডিক্রিপ্ট করতে পারবেন না। ওর কাছে আপনি কিভাবে পাঠাবেন? ইমেলের মাধ্যমে, অনলাইনে হলে আপনি কিভাবে পাঠাবেন? কোনো কারণে যদি এটা ডিসক্লোজ হয়ে যায়, কি হবে? ডিক্রিপ্ট করা যাবে, রাইট? তো সিমেট্রিক কিটা হচ্ছে মাত্র কি ইউজ করা হয়, সিমেট্রিক কি এনক্রিপশনের আরেকটা নাম হচ্ছে যে প্রাইভেট কি এনক্রিপশন বা প্রাইভেট কি ক্রিপ্টোগ্রাফি, এটাকে বলা হয় থাকে। একটা মাত্র কি ইউজ করা হয়, কিটা আমাকে প্রাইভেট রাখতে হবে। ফাস্টেস্ট যদি কোনো কিছু চান, তাহলে আপনার জন্য এসিমেট্রিক। ফাস্টেস্ট লাইক আপনি লাইভ কমিউনিকেশন, কলে ভয়েস আইপি কলে কথা বলা, ভিডিও কলে কথা বলা, গুগল মিট, ডিসকর্ডে আপনি ভয়েস কলে কথা বলতেছেন, ইত্যাদি জিনিসের জন্য আপনাকে সিমেট্রিক কি এনক্রিপশন, সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি ইউজ করতে হবে। অ্যাসিমেট্রিক হচ্ছে যে আপনি যদি বেশি গুরুত্ব দেন আপনার সিকিউরিটির দিকে, তাহলে অ্যাসিমেট্রিক আপনার জন্য, বাট অ্যাসিমেট্রিক একটু স্লো হয়ে থাকে, এটাও বলা দরকার। তো অ্যাসিমেট্রিক এর দুইটা কি ইউজ করা হয়, একটা হচ্ছে পাবলিক কি, আর একটা হচ্ছে প্রাইভেট কি। যেখানে পাবলিক কিটা ইউজ করা হয় আমাদের
এনক্রিপশনের জন্য, প্রাইভেট কিটা ইউজ করা হয় ডিক্রিপশনের জন্য। তো অ্যাসিমেট্রিকের একটা নাম হচ্ছে যে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, ঠিক আছে। এখন অ্যাসিমেট্রিক ইউজ করে অনলাইনে আমার এক্সিস্টেন্স প্রুফ করা যায়। সেটা কিভাবে করা যায়, ডিজিটাল সিগনেচারের মাধ্যমে। সেটা কিভাবে হয় সেটা আমি সামনে বলবো অবশ্যই। অ্যাসিমেট্রিকের জাস্ট পাবলিক কি ইউজ করে আমরা অনেক কিছু করি আসলে, সেটা আমি বলবো সামনে। বাট এই দুইটা আমাদের ক্রিপ্টোগ্রাফি টেকনিক্স নিয়ে আমার বলা ইচ্ছা ছিল, একটু বলে রাখলাম আসলে, ঠিক আছে। আর লাস্টলি আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের ক্রিপ্টোগ্রাফি 3 ধরনের হয়ে থাকে। এটা আরেকটা অনলাইন হোয়াইট বোর্ড রাখি, যেটা আমি আসলে স্ক্রিনশট হিসেবে আপনাদের দিতে যাচ্ছি, এই জন্য আসলে এগুলো অনেকগুলো হোয়াইট বোর্ড আমি ওপেন করছি। সো আমাদের ক্রিপ্টোগ্রাফি 3 ধরনের হয়। সো এটাকে আমি বলতে পারি যে টাইপস অফ ক্রিপ্টোগ্রাফি। টাইপস অফ ক্রিপ্টোগ্রাফি। জেনারেল ক্রিপ্টোগ্রাফি 3 ধরনের হয়। ফার্স্ট অফ অল এটার নাম হচ্ছে ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি। সেকেন্ডলি মডার্ন ক্রিপ্টোগ্রাফি। থার্ডলি হচ্ছে আমাদের কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি। এখন আমরা আছি সাইবার সিকিউরিটিতে, রাইট। সো আমরা আসলে ডিল করবো দুইটা জিনিস, এটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল নিয়ে আর এটা হচ্ছে মডার্ন নিয়ে। কোয়ান্টামের সাথে আমাদের কোনো কাজ নেই। কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি আবার শিখতে হলে আপনাকে কোয়ান্টাম মেকানিক্স, ফিজিক্সে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে যদি ধারণা না থাকে তাহলে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি আপনি পারবেন না, আর এটা সাইবার সিকিউরিটির জন্য দরকার নাই। আর আমরা সবচেয়ে বেশি ডিল করবো মডার্নটা নিয়ে, কারণ আমরা মডার্নেই আছি, মডার্ন ইরাতেই আছি, তাই মডার্নটা নিয়ে আমাদের বেশি ডিল করতে হবে। ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি আসলে ক্যারেক্টার নিয়ে ডিল করে থাকে, লাইক ABCD 26টা ক্যারেক্টার আছে, এইগুলাকে নিয়ে ডিল করে। মডার্ন ক্রিপ্টোগ্রাফি বাইনারি নিয়ে ডিল করে থাকে। ওকে, এই ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি মডার্ন ক্রিপ্টোগ্রাফির আন্ডারে আবার অনেকগুলো জিনিস আছে, সেগুলো নিয়ে আমরা সামনে জানবো। তো মডার্ন ক্রিপ্টোগ্রাফির মধ্যে একটা জিনিস নিয়ে আমরা অনেক বেশি কথাবার্তা বলবো, সেটার নাম হচ্ছে হ্যাশিং। এই হ্যাশিংটা নিয়ে আমি সামনে কথাবার্তা বলবো অবশ্যই। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন এতটুকু। খুবই সহজে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা যদি আমাদের স্লাইড একটু ব্যাক করি, চলুন স্লাইডে একটু ব্যাক করা যাক। তো এখানে আমাদের ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাকে এনশিওর করতে হয় সিকিউরিটির জন্য। বাট X800 একটা ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কটা মূলত আমাদের ওই যে ওএসআই মডেল নিয়ে আমি কথাবার্তা বলেছিলাম, ওপেন সোর্স ইন্টারকানেকশন, যেটা একটা নেটওয়ার্ক মডেল, ওইটাকে মূলত ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে যখন ওএসআই মডেলটা ইমপ্লিমেন্টেশন করা হয়, ওই জিনিসটা এনশিওর করছে X800 নামে একটা ফ্রেমওয়ার্ক। তো এইখানে অনেকগুলো জিনিস নিয়ে কথাবার্তা বলেছে, যে এগুলো আসলে ক্রিপ্টোগ্রাফির কিছু প্রপার্টিস যেগুলোকে এনশিওর করতে হবে। কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, অথেন্টিসিটি, নন রিপুডিয়েশন, এই জিনিসগুলো আমাকে এনশিওর করতে হবে। ফার্স্ট অফ অল কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটি কথাটার মানে হচ্ছে যে, ফর এক্সাম্পল, আমার ডাটা যেন আমি শুধুমাত্র অ্যাক্সেস করতে পারি, আমি ছাড়া অন্য কেউ যেন অ্যাক্সেস করতে পারে না, এটার নামই হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। অর্থাৎ জাস্ট অথরাইজড ইউজার যেন এটা অ্যাক্সেস করতে পারে, অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না। সো কি প্রাইভেট ডাটা প্রাইভেট ভিয়া এনক্রিপশন। সো এটা কিভাবে আমরা করতে পারি, এনক্রিপ্ট। টোটাল ডাটা এনক্রিপ্ট করে দেন, তাহলে কেউ পড়তেও তো পারবে না, রাইট। আনরিডেবল উইদাউট দ্য কি। ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে হচ্ছে যে আমার ডাটা যেন অন্য কেউ, থার্ড পার্টি কেউ এসে সে মডিফাই করতে পারে না, নষ্ট করতে পারে না, কোনো ধরনের চেঞ্জ যেন করতে না পারে, অনলি ইন্টারনাল ইউজার, মানে আমি যেন শুধুমাত্র মডিফাই করতে পারি, এটার নামই হচ্ছে ইন্টিগ্রিটি। দেন অথেন্টিকেশন। অথেন্টিকেশন মানে হচ্ছে এটা আসলে প্রুফ করে আপনি কি, আপনার পরিচয়টা কি। ফর এক্সাম্পল, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে যখন যাই, আমি ইমেল পাসওয়ার্ড দিলে এটা অথেন্টিকেশন হয়। অথেন্টিকেশন বলতে ইমেল পাসওয়ার্ডটা ম্যাচ করছে, কারণ আমার অ্যাকাউন্টের ইমেল পাসওয়ার্ডটা জাস্ট আমিই জানবো, অন্য কেউ জানবে না। সো এটা আসলে প্রুফ করে যে এই অ্যাকাউন্টটার ওনারটা আমি, এটা জাস্ট প্রুফ করতেছে, প্রুফ এক্স্যাক্টলি হু ইউ আর, ঠিক আছে। তারপর অ্যাভেলেবিলিটি। তো অ্যাভেলেবিলিটিটা হচ্ছে যে আসলে এটা সহজে বললে যে আমি যখন চাই আমার সার্ভিসটা যেন পাই, আমি যখন ইচ্ছা আমি আমার অ্যাকাউন্ট যেন অ্যাক্সেস করতে পারি, 24/7 অ্যাক্সেস করা যায় যেন, এটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। মানে হচ্ছে অ্যাভেলেবল পাওয়ার নামটাই হচ্ছে অ্যাভেলেবিলিটি। রিসোর্সেস রিমেইন অ্যাক্সেসিবল টু অথরাইজ ইউজার। নন রিপুডিয়েশন। নন রিপুডিয়েশন হচ্ছে ইউ ক্যান নট ডিনাই সেন্ডিং ও রিসিভিং এ মেসেজ। এটাকে এভাবে বলতে পারেন যে, ফর এক্সাম্পল, আমি আপনাকে 2 দিন আগে একটা ইমেল পাঠিয়েছিলাম। তো আমি 2 দিন পরে বললাম যে আমি আপনাকে ইমেলে এই জিনিসগুলো দিয়েছি, এই খুবই সেন্সিটিভ ইনফরমেশন, এগুলা কি আপনি পেয়েছেন? আপনি বললেন আপনি না, আমি পাইনি, কিন্তু আমি বলতেছি যে আমি তো পাঠিয়েছিলাম। সো এটা আপনি অস্বীকার করছেন, যে আপনি আসলে অস্বীকার যেন না করতে পারেন, সেই জন্য নন রিপুডিয়েশন। এটা এনশিওর করে আসলে
যে মেসেজটা সেন্ড করেছে সে এটা এনশিওর করেছে সে আসলে পাঠিয়েছিল যেন পরে অস্বীকার করতে না পারে, আর যার কাছে পাঠানো হয়েছে মানে যে রিসিভ করেছে সে যেন অস্বীকার করতে না পারে সে আসলে পায়নি। ঠিক আছে, এটার কাজ হচ্ছে নন রিপিটেশন। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস আইটিইউ নামের অর্গানাইজেশন আছে, তারাই মূলত এই ফ্রেমওয়ার্কটা ইমপ্লিমেন্ট করছে বা এটা তৈরি করেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন একটু ডিপ ডাইভের দিকে আমরা একটু যাব। মানে একটু গভীরে আমরা একটু যাব, কিছু প্রুফের মধ্য দিয়ে আমরা অনেকগুলো জিনিস আমরা বুঝবো। চলেন একটু প্রুভিং অরিজিন এন্ড প্রিজার্ভ স্টেট এগুলো আসলে একটু এক্সাম্পল, লাইক অথেন্টিকেশন, সোর্স ভেরিফিকেশন, এগুলো বোঝাচ্ছে যে আচ্ছা এগুলো আসলে অনেকে বুঝতে পারে নাই, এটা আমরা একটু সহজে বোঝাই। একটা কনসেপ্ট আমি কথাবার্তা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ডিজিটাল সিগনেচার। এই ডিজিটাল সিগনেচার এই ওয়ার্ডটা আসলে অনেকবারই আপনি শুনবেন। তো এই ডিজিটাল সিগনেচার নিয়ে আমি একটু কথাবার্তা বলতে যাচ্ছি। তো ডিজিটাল সিগনেচারটা আসলে কি? ডিজিটাল সিগনেচারটা হচ্ছে যে এটা একটা ওয়ে আপনাকে প্রুভ করার, নিজেকে প্রুভ করার। ফর এক্সাম্পল দুইটা ইউজার আছে, একটা হচ্ছে বব আর একজন হচ্ছে অ্যালিস। তাদের মধ্যে একটা কমিউনিকেশন হচ্ছে, লেটস সে। তো তাদের মধ্যে যদি একটা কমিউনিকেশন হয়, তো আমি আসলে ফর এক্সাম্পল বব অ্যালিসকে কোনো একটা মেসেজ পাঠাবে। সো বব যখন অ্যালিসকে মেসেজ পাঠালো, আসলে এটা কি, যে মেসেজটা পাঠিয়েছে অ্যালিস বুঝবে কিংবা এটা আসলে ববের পাঠানো মেসেজ। সো এটা আসলে প্রুভ করার জন্য একটা কনসেপ্ট ইউজ করে, সেটা হচ্ছে ডিজিটাল সিগনেচার। এবং অনলাইনে আপনি যাই করেন না কেন প্রতিটা জিনিসে আসলে একটা ডিজিটাল সিগনেচার থাকে। এটা আপনি না জানা থাকলে হয়তো জেনে নিলেন। অনলাইনে যা কিছুই আছে সবকিছু, লাইক যে কোনো ফাইল আপলোড করেছেন, ইমেজ, ভিডিও, অডিও, ইভেন একটা সিঙ্গেল মেসেজ, ওইটাও একটা ডিজিটাল সিগনেচার থাকে এবং ওইটা একটা হ্যাশও থাকে, হ্যাশ ভ্যালু। তো হ্যাশ ভ্যালুটা কি? হ্যাশ ভ্যালুটা প্রথমত এটা মডার্ন ক্রিপ্টোগ্রাফির আন্ডারে থাকে। হ্যাশ ভ্যালুটা হচ্ছে যে এটা নন রিভার্সেবল এমন একটা টেকনিক যেটা ইউজ করলে আপনি যে মেসেজটাই দিচ্ছেন যে যেটাই আমার কাছে আছে ওইটা এনক্রিপ্টেড হয় এমন একটা ফর্মে যাবে। সেটা প্রথম জিনিসটা হচ্ছে এটা নন রিভার্সেবল। সেকেন্ডলি এইটার আমাদের লেংথটা ফিক্স, এটা ডিপেন্ড করে না আমাদের প্লেন টেক্সটটা কত লেংথের, বাট প্রতিটা ক্ষেত্রেই এটা আমাদের লেংথটা ফিক্স হবে যখন এটা হ্যাশে কনভার্ট হয়ে যাবে। এটা ডিপেন্ড করে, এটা লেংথটা কত ডিপেন্ড করে আমাদের হ্যাশের টেকনিকের উপর। অনেক ধরনের হ্যাশ আছে, লাইক কিছু হ্যাশের নাম হচ্ছে MD5, তারপর SHA-256, তারপর আমি আরো অনেকগুলো বলতে পারি লাইক SHA-1। এগুলো হচ্ছে কিছু হ্যাশের জাস্ট এক্সাম্পল, রাইট? এটা এগুলো জাস্ট কিছু হ্যাশের এক্সাম্পল। সো এগুলো আপনি অনেক এনকাউন্টার করবেন আসলে সামনে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। কঠিন কিছু না আসলে, ওয়েল কঠিন কিছু না, খুবই সহজ সহজ কনসেপ্ট আমি দেখাচ্ছি আসলে এখানে। অলরাইট, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ডিজিটাল সিগনেচারটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইখানে এই ব্যাপারটা আসলে হয়েছে যে আসলে আমি একজনকে ইমেল করেছি, ইমেলটা সে যদি অস্বীকার করে তখন। সো আর আরেকটা জিনিস নিয়ে বলেছে যে বেসলাইন ভেরিফিকেশন, এটা একটা টেকনোলজি নিয়ে কথাবার্তা বলতেছে, এটা ইন্টিগ্রেটেড একটা এক্সাম্পল। নন রিপিটেশন, অ্যাবিলিটি, এগুলা জাস্ট একটু রিয়েল ওয়ার্ল্ড কথা বলছে। একটু এক্সাম্পল দিচ্ছে যে আমরা যে কনসেপ্টগুলো আগে পড়লাম এখানে, এই যে 1 2 3 4 5 6 ছয়টা জিনিস পড়েছি। আচ্ছা 1 2 3 4 পাঁচটা জিনিস পড়লাম, এই পাঁচটা জিনিসের কিছু এক্সাম্পল দিয়েছে, লাইক ইন্টিগ্রিটি। তো ইন্টিগ্রিটির মাধ্যমে আমি ইমেল স্পুফিং নামে একটা জিনিস আছে, ওইটা ইউজ করে তো আমি অন্য কারো মানে কোনো একটা ডাইরেক্ট আমার ইমেলটা ইউজ করতেই পারে, মডিফিকেশন করতে পারে। সো এইটা করা যায় আসলে। সো এই জন্য একটা টেকনোলজি আছে IDS এর মধ্য দিয়ে, ওইটা আসলে প্রতিটা জিনিসের হ্যাশ যেটা আছে এই হ্যাশটা মানে কম্পেয়ার করে দেখে থাকে। এটা সহজ জিনিস আসলে। নন রিপিটেশন আছে, তারপর আছে অ্যাভেলেবিলিটি, এইগুলা নিয়ে কথাবার্তা বলবো না। বাট এখানে ক্রিপ্টোগ্রাফিক যে কথাবার্তা আমি বলছিলাম আগে, এই যে আমাদের প্লেন টেক্সটটাকে আমি সাইফার টেক্সট এনক্রিপশনের মাধ্যমে কনভার্ট করব। তারপর হচ্ছে ইউজার অ্যালগরিদম কি, তারপর কনফিডেন্সিয়ালিটির ক্ষেত্রে এটা করা হয়ে থাকে। তারপর হ্যাশিংটা হচ্ছে এনি সাইজ ইনপুটটাকে ফিক্সড আউটপুটে কনভার্ট করে। এটা স্ট্রিক্টলি ওয়ান ওয়ে মানে হচ্ছে এটা কখনোই প্লেন টেক্সটে কনভার্ট আগের মতো করা যায় না। এটা ইন্টিগ্রিটি এটা এনশিওর করে থাকে। তারপর এসিমেট ডিজিটাল সিগনেচারটা আমরা ইউজ করে থাকি, যেটা আগে বলছিলাম এসিমেট এনক্রিপশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা ক্রিপ্টোভাবে সাইনিং করা হয়। এটা ভেরিফাই করে অথেন্টিসিটি এন্ড নন রেপুটেশন। এইগুলো নিয়ে আমি অলরেডি বলেছি ডিজিটাল সিগনেচার জিনিসটা আসলে কি। ডিজিটাল সিগনেচারটা আমি আরো ভালোভাবে যদি বুঝতে চান তাহলে আপনাকে আরো দুইটা কনসেপ্ট বুঝতে হবে। একটা হচ্ছে আমাদের পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার, আর একটা হচ্ছে TDP, PKI আর TDP, এই দুইটা জিনিস আমাকে বুঝতে হবে, তখন আমি বুঝতে পারবো আসলে।
বাট আমি যখন ক্রিপ্টোগ্রাফি নিয়ে কথাবার্তা বলছি, কিছু ডিটেক্টর বা কিছু আমরা ক্যারেক্টার অনেক বেশি ইউজ করি, বাট কমনলি অ্যালিস এন্ড বব ইউজ করে থাকি বোঝানোর জন্য। এটা আপনি আরো সামনে দেখবেন। বাট আমরা এর পাশাপাশি আরো কয়েকটা ক্যারেক্টার ইউজ করি, বাট অ্যালিস ইউজ করি প্রাইমারি পার্টিসিপেন্ট, বব হচ্ছে সেকেন্ডারি পার্টিসিপেন্ট, ট্রেন্ড হচ্ছে ট্রাস্টেড থার্ড পার্টি বা টিটিপি। টিটিপি জিনিসটা আমি এখন বই নাই, সামনে বলতেছি। ভিক্টর বা ভ্যানা দ্য ভেরিফায়ার, এই দ্য অ্যাভারেজ ড্রপার, এ প্যাসিভ থ্রেড হু লিসেন্স হিম, ম্যালোই এ ম্যালিশিয়াস অ্যাটাকার, ম্যান ইন দ্য মিডল। ওকে, তো এইগুলো আসলে বুঝতে পেরেছি। এটা আমরা প্রথমত একটু বুঝতে হবে, সহজ একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। ফর এক্সাম্পল, অ্যালিস নামে একটা ইউজার আছে, সে কিরিগ্যাস নামে একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে নিজের প্যাটের জন্য খাবার কিনতে চায়। তো ওইখানে কোনো কিছু কিনতে হলে নিজের ক্রেডিট কার্ড ইনফরমেশন ওকে ইনপুট দিতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে সে একটু ঘাবড়াচ্ছে, আসলে কি করা উচিত কি করা উচিত না। তো এই ক্ষেত্রে আসলে সে কি করতে পারে? অ্যালিস টিটিপি থার্ড পার্টি বা ট্রাস্টেড থার্ড পার্টিকে ট্রাস্ট করলো, কিরিগেটস টিটিপিকে ট্রাস্ট করলো, তার মানে আসলে দেয়ারফর অ্যালিস ট্রাস্ট কিরিগেটস। ওকে, এইটা হচ্ছে মানে আমাদের ট্রাস্ট যে জিনিসটা, ওইটাকে মেনটেন করার কাজটা টিটিপি। আরেকটা জিনিস হচ্ছে পিকেআই, পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। পাবলিক ইনফ্রাস্ট্রাকচার যে জিনিসটা করবে সেটা হচ্ছে যে টোটাল যে আমাদের সিকিউর সিস্টেমটা যেখানে টিটিপিটা থাকবে সেটাকে তৈরি করবে। এটা একটা এক্সাম্পল আমি বোঝার চেষ্টা করি। যদি আমাদের বর্তমানে ওয়েবসাইটে এইচটিটিপিএস নামে একটা জিনিস দেখতে পান, এটা মধ্যে একটা এসএসএল বা টিএলএস সার্টিফিকেট ইউজ করা হয়, যার মাধ্যমে আসলে আমার যে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যে কমিউনিকেশনটা হচ্ছে সেটা সিকিউর থাকে। এটা মূলত কিভাবে হয়, এটা পিকেআই নামে একটা জিনিস আছে, সেটা মূলত একটা ডিজিটাল সার্টিফিকেট জেনারেট করে বা ম্যানেজ করে। ইট ডাজ নট জেনারেট কিজ ডাইরেক্টলি, ইট জেনারেট সার্টিফিকেটস দ্যাট সিকিউরলি ডিস্ট্রিবিউট পাবলিক কিজ। এই সার্টিফিকেটের কাজটাই হচ্ছে সিকিউরলি সে পাবলিক কি ডিস্ট্রিবিউট করবে, এবং যেগুলো আসলে ভেরিফাইড অথরিটিস লাইক ক্লাউডফ্লাওয়ার, ভেরিফাইড এন্ড থেউট। ওকে, সো এই পিকেট কাজটা এখানে কি হয়েছে, সার্টিফিকেটটা তৈরি করলো যেটা আসলে এনশিওর করতেছে এই ওয়েবসাইটটা একটা সিকিউর ওয়েবসাইট। আর এইটার মধ্যে টিটিপি একটা জাস্ট একটা অংশ, পিকে এর জাস্ট একটা ছোট্ট অংশের নাম হচ্ছে টিটিপি, যেটা আসলে এটা এনশিওর করে যে বোথ এই ওয়েবসাইটটাকে একে অপরকে তারা ট্রাস্ট করতেছে, ক্লায়েন্ট ওয়েবসাইটকে ট্রাস্ট করে ওয়েবসাইটটা ক্লায়েন্টকে ট্রাস্ট করতেছে। এইটাই আর কি, আশা করি বুঝতে পেরেছেন। খুবই সহজ কনসেপ্ট। আর তবু যদি কারো সমস্যা থাকে গুগল করবেন, তবু যদি না বুঝেন আমার কাছে আসবেন, সমস্যা নেই। এখন কিছু ক্লাসিক্যাল এনক্রিপশনের মধ্যে ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফির কিছু টেকনিক আমরা বুঝবো, যেটা আমাদের লাস্ট কনসেপ্ট থাকবে আমাদের। সো আর সিমেট্রিক অলরেডি বলে ফেলছি, তো আমি আর বলবো না, এটা আমি ইগনোর করে চলে যাবো। ওকে, সাবস্টিটিউশন প্রথমে জানবো, তারপর আমরা ট্রান্সপোজিশন নিয়ে জানবো। সাবস্টিটিউশন মানে হচ্ছে কোন একটা ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টারের বদলে অন্য কোনো ক্যারেক্টার বসানো। লাইক আমি এর বদলে কিউ বসাতে পারি, বি এর বদলে আর, জাস্ট আমি ক্যারেক্টারকে সাবস্টিটিউট করতেছি, এটাই হচ্ছে সাবস্টিটিউশন সাইফার। সো এটা হচ্ছে ইজিলি ব্রেকেবল। আসলে এখানে বলছে যে রিপ্লেস ইজ লেটার উইথ এ সিম্বল ও ক্যারেক্টার অ্যাকর্ডিং টু এ কি। ট্রান্সপোজিশন হচ্ছে যে আমি কোনো কিছু আমি মানে যে জিনিসটা আছে ওইটাকে আমি কোনোভাবেই আমি কি করতেছি না, আমি এখানে কোনো সাবস্টিটিউট করতেছি না, বা আমি এখানে কোনো অন্য ক্যারেক্টার বসাচ্ছি না ওইটার জায়গায়, বাট আমি পজিশন চেঞ্জ করতেছি এটা প্যাটার্নে। ফর এক্সাম্পল, আমি DEFFNE ডেফিনেটলি সামথিং লাইক দিস। তো এই যে জিনিসটা দিতে পাচ্ছেন, মেইন ওয়ার্ডটা হচ্ছে আমাদের DEFFNEMENL, এটা হচ্ছে টোটাল ওয়ার্ডটা। এটাকে এমন একটা জিনিসে সাজাইলাম যেটার কারণে এটা কি হইলো, এখন যেটার কারণে এটা হয়ে গেল একটা মানে একটা সাইফার টেক্সট হয়ে গেল। এটা হচ্ছে একটা প্যাটার্ন, একটা মানে এটা একটা প্যাটার্নে এটাকে এমন ভাবে সাজাবো যেন এটা কেউ ধরতে না পারে, বাট এখানে আমি কোনো সাবস্টিটিউট করতেছি না। এটা হচ্ছে ব্রেকেবল ইফ দ্য অ্যাটাকার নোজ টু লুক ফর স্ট্রাকচারাল প্যাটার্নস। প্যাটার্ন বুঝতে এখানে ইম্পর্টেন্ট। এখন এখানে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস নামে একটা জিনিস আছে, যেটার মাধ্যমে আপনি খুবই সহজে আসলে এগুলাকে ব্রেক করতে পারবেন। তো ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসটা হচ্ছে যে একটা ক্যারেক্টার কত বেশি বার আসতেছে ইউজ করা হয়, কত কম ইউজ করা হয়, 2 এর গ্রুপে কমন কত ইউজ করা হয়, 3 এর গ্রুপে কখন ইউজ করা হচ্ছে। হাই ফ্রিকোয়েন্সি টার্গেট হচ্ছে AET, এগুলো অনেক বেশি ইউজ করা হয় আমরা কথা যখন বলি, যখন লিখি। লো ফ্রিকোয়েন্সি ক্লুজ হচ্ছে KQXZ, এগুলো কম ইউজ করা হয়। কমন ডায়াগ্রামসে আমরা দুইটা অক্ষর হিসেবে TH, HE, অফ, ইট এগুলো ইউজ করি। আর কমন ট্রাইগ্রামসে আমরা দা, EST, অ্যান্ড, ফর, হিজ এইগুলো অনেক বেশি ইউজ করে থাকি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আর লেটার ফ্রিক অ্যানালাইসিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল ডোম অফ নন আলফাবেটিক সাইফার্স। আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আসলে, লেটার ফ্রিকোয়েন্সি। এটার মাধ্যমে আমরা কোডটা ব্রেক করতে পারি খুবই সহজেই। এটা খুবই সহজ একটা কনসেপ্ট।
এখন অ্যাসিমেট্রিক আর সিমেট্রিক এই দুইটা নিয়ে আমি অলরেডি কথাবার্তা বলেছি, এগুলা তাই আমি এখন একটু ইগনোর করছি। এখন ক্রিপ্টোরাইট জিনিসটা অলরেডি শেষ। ওকে, সো এইটা হচ্ছে অনেক লম্বা একটা ব্যাপার যে ক্রিপ্টোরাইট আসলে জিনিসটাকে কই থেকে আসছে, এখানে কি কি জিনিস আছে, এখানে কি কি টেকনিক ইউজ করা হয়, কিভাবে আমরা ব্রেক করতে পারি, এই ইত্যাদি জিনিসগুলো। তো আশা করি বুঝতে পেরেছেন, কঠিন কিছু না। সো খুব সহজেই ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। বাট এখানে কিছু কনসেপ্ট লাইক পিকেআই, পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, আর টিটিবি যে ট্রাস্টেড থার্ড পার্টি, এই জিনিসগুলো অনেকের একটু মাথা উপরে যেতে পারে, এই দুইটা জিনিস। বাকি জিনিস বাতি আসলে আমি সহজেই বুঝাই দিছি। এই দুইটা জিনিস যদি মাথার উপর দিয়ে যায়, প্রথম গুগল করে বোঝার চেষ্টা করবেন, এআই ইউজ করে গুগল করার চেষ্টা মানে বোঝার চেষ্টা করবেন। তো যদি না বুঝেন আমাকে কোয়েশ্চেন করবেন। সো আজকে ক্লাসে এতটুকুই রাখছি।